খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ কোনো খেলা নেই। একদিন বিরতি দিয়ে শনিবার রংপুর রাইডার্স লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। এই মৌসুমেই দিয়েই বিপিএলে অভিষেক হয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি। শুরুর 6 ম্যাচেই টানা হেরেছে তারা। অবশেষে 7ম ম্যাচে এসে স্বস্তির জয়ের দেখা পেয়েছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে 9 রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নোয়াখালী। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। 7 ম্যাচে নোয়াখালীর সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। তবে এই জয় টুর্নামেন্টে তাদের ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এদিকে 7 ম্যাচে 5টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে 6 ম্যাচে 4 জয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর একটি হোটেলে বেলা 11টায় এই মতবিনিময় অনুষ্ঠানে আসেন গতকালই চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রধান নির্বাহীরা অংশ নিচ্ছেন। দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে বিএনপির এই শীর্ষ নেতার এটাই প্রথম দেখা। সামনের দিনে বিএনপির রাজনীতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির কর্মপরিকল্পনা কী হবে তা নিয়ে সাংবাদিকদের মতামত শুনবেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আবেদনের শুনানি চলছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। শুনানি শেষে আপিলের রায় মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। শেখ হাসিনা আমলের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক সহ অন্যান্য খাতের সূচকের উত্তরণের পাশাপাশি মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি বন্ধ করা গেছে, এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর ফাহমিদা জানান, একদিকে কর্মসংস্থান সংকট, অন্যদিকে শিল্প খাতের শ্রমিকদের বাড়ছে না মজুরি। এতে 8% বেশি মূল্যস্ফীতির চাপ অসহনীয় উঠেছে, বাড়ছে দারিদ্রতা। তিনি বলেন, ঋণভিত্তিক প্রকল্পে ব্যয়ের তুলনায় আয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনে টাকার ছড়াছড়ি রোধে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা ঠিক রেখে কেবল উন্নয়ন ব্যয় কমানো হলে অর্থনীতি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন, এর জন্য রাজস্ব আয় বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিতে হবে। আমাদের দেশে সমস্যা যেটা হয়েছিল, অতি মূল্যায়িত বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছিলাম এবং সুতরাং সেইখানে হলে তো রিটার্ন আমরা ঠিকভাবে ওইভাবে পাবো না যদি অতি মূল্যায়িত হয়। তো সেই জায়গাটাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে। বিদেশি ঋণ আমাদের গ্রহণ করা একবার ইন প্রিন্সিপাল আমরা করব না, এরকম ভাবে জিনিসটাকে দেখাটা হয়তো ঠিক হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশ আর 5 আগস্ট পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরবে না বলে দৃঢ়তার সাথে বলেন তিনি। গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময়ে তারেক রহমান বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ, ক্ষমতায় গেলে গণমাধ্যমের কাছে এমন সমালোচনা আশা করে বিএনপি যাতে সমস্যাগুলোর সমাধান হয়। ইমরুল আহসানের রিপোর্ট। দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরদিনই সাংবাদিকদের সাথে মতবিনিময়ের এই আয়োজন রাজধানীর একটি হোটেলে, যেখানে অংশ নেন দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রধান নির্বাহী। অনুষ্ঠান স্থলে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। গণমাধ্যম ব্যক্তিদের কথায় উঠে আসে বিগত দিনের সাংবাদিকতা ও সামনের দিনের প্রত্যাশার কথা। গোটা সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে
আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন তাহলে উপস্থিত সাংবাদিকদের যে পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতেই। সাংবাদিকদের জন্য আলাদা আইন করতে হবে না, এটা আমার অনুরোধ থাকলো তার কাছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলরা বা অত আলোচনা করছি না। ক্লাইমেট চেঞ্জের যে কী ইম্প্যাক্ট হবে এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাচ্ছি। সো আমার অনুরোধ থাকবে, ক্লাইমেট চেঞ্জ শুড বি ইয়োর ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। 17 বছরের নির্বাচন থেকে ফিরে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনেন বিএনপি চেয়ারম্যান। বলেন, দেশের বাইরে থাকলেও সবসময় দেশের সাথে যোগাযোগ রেখেছেন তিনি। আমার 60 লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলোকে যদি আমরা সকলে সবগুলোকে এক করি তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকারে গেলে গণমাধ্যমের যে কোনো সমালোচনা আমলে নেবে তার দল। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে, শুধু সমালোচনা করার জন্য নয়। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আবেদনের শুনানি চলছে। 67টি আবেদনের মধ্যে 52টি বৈধ, 10টি অবৈধ, 3টি আবেদন সিদ্ধান্ত স্থগিত আছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। আজ মোট 70টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা, কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, টাঙ্গাইল 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।
দুই-এক দিনের মধ্যে জামায়াতে ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরাপত্তাহীনতার কারণে এই সমঝোতা করতে হয়েছে বলে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক টিমকে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তায় ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছে তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপির আহ্বায়ক জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ইউরোপীয় প্রতিনিধি দলকে জামায়াত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণ জানানো হয়েছে বলে জানান এনসিপির নেতারা। জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি জোটের থেকে জামায়াত ইসলামী, এনসিপি ও সমমনা দলগুলো এগিয়ে রয়েছে বলেও দাবি করেন নাহিদ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও কথা বলেন তিনি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ আমাদেরকে দিয়ে গেছে, সেটার ব্যাপারে, সেটার পক্ষে জনগণের মতামত হাঁ ভোটের মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করছেন, তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক। ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন উৎসব মুখর হবে। এদিকে মোসাব্বির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল। দুপুরে গোপালগঞ্জ নতুন বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে মোসাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এদিকে নাটোরেও বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। পৌষের শেষ দিকে দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২ দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে তা নয়। আগামী সোমবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আজ রাজশাহী ও রংপুর এই দুই বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই ৩ জেলায়ও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার সমর্থন দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আওয়ামীপন্থী সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। সকালে ভর্তি পরীক্ষা চলাকালে তিনি ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করে। তার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনে গণহত্যাকে সমর্থন এবং ফ্যাসিস্টদের দোষর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আনা বেশ কয়েকটি অপরাধের তদন্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন থেকে হাসান মোহাম্মদ রোমান শুভকে গা ঢাকা দিয়েছিলেন। শনিবার চাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাকে দেখতে পেয়ে আটক করে। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের 12তম সমাবর্তন হয়েছে। সমাবর্তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উপাচার্য চেরি ব্লেয়ার উপস্থিত ছিলেন। সমাবর্তনে জাপানের সাবেক ফার্স্ট লেডি আকে আবে, হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস জেনেট রয়্যাল অফ ব্লেড জোন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর তেরুও ফুজি,
ভিয়েতনামে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে নাটোরের সিংড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর উদ্বোধন করেন। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং মাদারীপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই খেলা চলাকালে ভাটি কৃষ্ণনগর পরপর ২টি গোল দিলে উত্তেজনার জেরে দুপক্ষের লোকজনের মাঝে মারামারি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের সুরমা নদীর ভাঙন রোধে নদী তীরে ঢাল তৈরি ও জিও ব্যাগ স্থাপনে কাজ শুরু করায় স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে মানববন্ধনে পীরেরগাঁও ও ফুলকুচি গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, বাঁধের অভাবে ঝুঁকিতে আছে আরও অন্তত ২টি গ্রাম। সম্প্রতি সুরমা নদীর এই বাঁধ ৮ কিলোমিটার এলাকা সুরক্ষায় নজর দিয়েছে প্রশাসন। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ধন্যবাদ জানান তারা। আপিলের প্রথম দিনের ৭০ জনের বেশিরভাগই ফিরে পেলেন বৈধতা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি সহ ৫২ জনের মনোনয়ন ফিরিয়ে দিয়েছে কমিশন। এদিন সীমানা জটিলতায় প্রজ্ঞাপন দিয়ে পাবনা ১ ও ২ এর নির্বাচন স্থগিত করেছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আবেদনের নিষ্পত্তির প্রথম দিন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের আপিল কমিশন অবৈধ ও বৈধ হওয়া মনোনয়নের বিরুদ্ধে আবেদনের শুনানি করেন। জামায়াতের শীর্ষ নেতা এএইচএম হামিদুর রহমান আজাদ প্রার্থিতা ফিরে পান আপিলে। একইভাবে ১% সমর্থনের বিষয়ে প্রমাণ দিয়ে স্বতন্ত্র আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারাও বৈধতা পান। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। জনাব এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। জাতীয় পার্টির 12টির মধ্যে 10টির মনোনয়নের বৈধতা পায় এদিন। এছাড়া খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য অংশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন এবং আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, একটি আপিল নামঞ্জুর হয়েছে। আমরা 8 দলে ছিলাম, বর্তমানে সেটা 11 দলে রূপান্তর হয়েছে। তারা আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে 11 দলের 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করতে পারবো বলে আশা রাখছি। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্ররাও এদিন বৈধতা পান নির্বাচনের। তবে ফেরারি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 1-এর একজনের প্রার্থিতা বাতিল হয়। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে পাবনা 1 ও 2 এর নির্বাচন স্থগিত করে কমিশন। এ নিয়ে আপিলের সুযোগ থাকলেও কমিশন সেদিকে যায়নি। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভোটকেন্দ্র সহ সর্বোচ্চ বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। এদিকে আগের নির্বাচনী অভিজ্ঞতা মাথায় রেখে ভোটের আগে পরে এবং নির্বাচনের দিনের নিরাপত্তা সাজিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা। তবে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার একটা বড় চ্যালেঞ্জ বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। তামজিদ সুমনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে দেশ জুড়ে। চায়ের দোকান থেকে রাজনীতির টেবিল, সব জায়গায় একই আলোচনা। নির্বাচন কেমন হবে, কমিশন কতটা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম, সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত হবে তো, এমন অনেক প্রশ্নের ডালপালা মেলেছে জনমনে। এদিকে সম্প্রতি আলোচিত হত্যাকাণ্ডগুলো চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। প্রার্থিতা ঘোষণার পর কয়েকজনের উপর প্রাণনাশের হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসলেও কয়েকদিনের ব্যবধানে ঘটেছে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। এমন অবস্থায় নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কতটা কার্যকরী ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী? পুলিশ সদর দপ্তর বলছে সবকটি বাহিনীকে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়ন করবে সংস্থাটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কেন্দ্রগুলো অ্যানালাইসিস করেছি কোনটায় ঝুঁকি বেশি, ফোর্স মোতায়েন এভাবে থাকবে যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। সবাই মিলে আমরা একটা সমন্বয় করে নিরাপত্তাটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা গোয়েন্দা নজরদারি, অনেক অবৈধ অস্ত্র এখনো রয়ে গেছে, ওটা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সরকারি দায়িত্ব পালনকালে কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। ভোটাধিকার প্রয়োগে যে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করছে নির্বাচন কমিশন। কমিশন বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবারের নির্বাচনকে সুষ্ঠু করতে সেনাবাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করা হবে। এখন সিআরপিসিতে স্পষ্টত বলা ছিল যে একজন ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী তাকে কল করতে পারে। এখন তাদের এই ক্ষমতাটা নিজেদেরই আছে, না ডাকলেও তারা আসতে পারে। যেমন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, নিয়ন্ত্রণ করা, নিবারণ করা, এগুলো তারা পারে। অলরেডি কিন্তু যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার শুরু করে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ মনে করেন, নির্বাচনের আগে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারাটা বড় ব্যর্থতা। টার্গেট কিলিংয়ে অস্ত্রধারী অপরাধীরা বেপরোয়া রয়েছে। তার মতে প্রার্থীদের নিরাপত্তা প্রদানে পুলিশকে অধিক সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা কতটুক প্রিপেয়ার্ড এবং কতটুক তারা শক্তি সহকারে মাঠে নামবে এই নির্বাচনটা বানচাল করার জন্য। এই জন্য ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনীর একটা ব্যর্থতা, এতগুলো অস্ত্র এখনও, পুলিশের অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোকে অতিরিক্ত পরিমাণ সতর্ক থাকতে হবে, টার্গেটেড কিলিংগুলো বন্ধ করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে নির্বাচন কমিশন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।